ঠিক আছে। দেখ, আমাদের আজকে একটা সেকেন্ড ক্লাস। আমরা আগের যে ক্লাসটা ছিল সেটার রেকর্ডিং আমি দিয়েছিলাম এই কারণে যে অনেকে হয়তো এই ক্লাসটা ঠিক করে করেনি, তো ওই জন্য তাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। তো ওই জন্য আমাদের আগের ক্লাসে একটা ভিডিও আমরা দিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আমরা আহ, যে প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসটা ছিল তাতে আমরা কি করেছিলাম, তাতে আমরা আহ, কিছু বেসিক্স পড়েছিলাম, কারেন্ট ইলেকট্রিসিটির কিছু বেসিক্স আমরা পড়েছিলাম। আমরা যেটা করব সেটা হলো কি, যে প্রথম যে দু একদিন আছে সেটা নিয়ে আমরা আমরা ডিসি সার্কিট, কারেন্ট ইলেকট্রিসিটিতে যে ডিসি সার্কিট আছে সেই ডিসি সার্কিটের পার্টটা আমরা আগে কমপ্লিট করবো, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক সার্কিট পড়বো, এবং তারপরে আমরা ম্যাগনেটিক সার্কিট কমপ্লিট করার পরে আমরা এসি মানে অল্টারনেটিং সার্কিটে যাব, যেটা পিরিয়ডিক সার্কিট বা অল্টারনেটিং সার্কিট যেটা আছে সেটাই আমরা যাবো। ফাইনালি আমাদের যে অ্যাপ্লিকেশন বেসড জায়গাগুলো আছে, মানে ট্রান্সফরমার বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, সেই পার্টগুলো বা ডিজিটাল ইলেকট্রনিক্স, সেই পার্টগুলো আমরা আলটিমেটলি দেখি, ঠিক আছে। তো আপাতত আমরা যদি বলি যে আমাদের পাথওয়েজটা কি, যে আমরা কিভাবে ক্লাসটা কমপ্লিট করব। আমাদের পাথওয়েজ হলো, যদি আমি এখান থেকে বলি তোদের, আওয়ার পাথওয়ে ইজ ফার্স্ট, আমরা প্রথমে আমরা কি করছি, আমরা প্রথমে উই উইল ডু কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি যার মধ্যে ওই ওমস ল, ঠিক আছে, কেসিএল, কেভিএল, আর ডিসি যত রকমের নেটওয়ার্ক হয়, যতটুকু তোদের জানার কথা সেইটুকু আমরা ফার্স্ট অফ অল করবো। সেকেন্ড স্টেপে আমরা যাব যেটা, সেটা হলো আমরা তারপরে ম্যাগনেটিক সার্কিটটা করব। ম্যাগনেটিক সার্কিট, ম্যাগনেটিক সার্কিট মানে যেখানে ফ্লাক্স নিয়ে কারবার হয়, সেই জায়গাটা আমরা দেখব। এবং তারপরে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ব। স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ওকে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বো, এবং সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটির মধ্যেও অনেক কিছু জানা আছে। ওখানে আমরা বেসিক কিছু কম্পোনেন্ট, যেমন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো ক্যাপাসিটার, যেটা আমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়ছে তাদের জীবনে সারা জীবন আসতে থাকবে। সেই ক্যাপাসিটার যে ইনস্ট্রুমেন্টটা মানে যে কম্পোনেন্টটা আছে, একটা প্যাসিভ কম্পোনেন্ট ক্যাপাসিটার, সেটা কোত্থেকে আসে, তার কি কাজ, সেটা কিভাবে কাজ করে, ওই জায়গাগুলো আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির মধ্যে দেখবো, কারণ ক্যাপাসিটার ইজ আ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস, ওকে। এবং তারপরে আমরা ফাইনালি যাব, সেটা হলো এসি সার্কিট, ঠিক আছে। এসি সার্কিটে যাবো, এবং সেই এসি সার্কিটটা বোঝার পরে মোটামুটি আমাদের ইলেকট্রিক্যালের একটা ফাউন্ডেশন হবে, ঠিক আছে, মানে মোটামুটি আমি ইলেকট্রিসিটি নিয়ে একটা আইডিয়া আমার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা যে অ্যাপ্লিকেশন বেস জায়গাগুলো আছে, অ্যাপ্লিকেশন বেস জায়গা বলতে আমাদের যদি আমি 5 নম্বর বলি, যে আমাদের ট্রান্সফরমার আছে, হুম, ট্রান্সফরমার আছে, আমাদের ডিজিটাল সার্কিট আছে, হ্যাঁ, ডিজিটাল সার্কিট আছে, এই পার্টটা আছে। আর আমাদের সরি, আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আছে, সেই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। তো এটা একটা পাথওয়ে আমরা নিয়ে রাখলাম যে আমরা এরম ভাবে জিনিসটাকে করবো, ঠিক আছে। এবার আজকে আমরা যেটা থেকে শুরু করব, আমি একটু আগে মনে করিয়ে দিই যে আমাদের আহ, কি হয়েছিল আমাদের আগের পার্টে, আমরা আগের ক্লাসে রাদার কি কি করেছিলাম, ঠিক আছে। একটু আমি যদি জাস্ট রিকল করি, আমরা আগের ক্লাসে পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ, কারেন্ট, চার্জ, তাদের মধ্যে রিলেশন, এই ব্যাপারটা আমরা পড়েছিলাম। তারপরে আমরা ওহমস ল পড়েছিলাম, ওহমস লকে কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়, রেজিস্ট্যান্স কাকে বলে, কন্ডাক্টেন্স কাকে বলে, হ্যাঁ, রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্সের মধ্যে রিলেশন কি, তাদের একক কি, ওহমের সূত্রের গ্রাফ কেমন হয়, কেন যারা ওহমের সূত্র ফলো করে তাদেরকে লিনিয়ার ডিভাইস বলা হয়, এই পার্টগুলো আমরা পড়েছিলাম, ঠিক আছে। এবং তারপরে এইগুলো করার পরে আমরা কিরশফস লতে গেছিলাম, তাতে আমরা কেসিএল আর কেভিএল দুটোই একবার করে দেখেছিলাম। কেসিএলটা তো খুব ইজি, অনেকেই হয়তো জানে, কিন্তু কেভিএলটা একটু, কেভিএল নিয়ে অনেকের প্রবলেম হয়, তার জন্য আমি কি করে কেভিএল নিয়ে ডিল করতে হবে সেটা আগের ক্লাসে বলেছিলাম। আমি তোদের এই ক্লাসের রেকর্ডিংও গ্রুপে বারবার দিয়েছি, যাতে সবাই এটাকে ইগনোর না করে। প্রত্যেকটা ক্লাসে যদি আপডেট হয়ে না আসিস তাহলে কিন্তু সেই ক্লাসের পড়া তুই বুঝতে পারবি না, ঠিক আছে। তো আমি সেটা দেখেছিলাম, এবং তারপরে আমরা কেভিএল কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা ফাইনালি দেখেছিলাম, যে একটা কেভিএল এ কি করে ইকুয়েশন ফর্ম করতে হয় সেটা আমরা দেখেছিলাম, ঠিক আছে। এবার এইটা করে আমরা প্রথম ক্লাসে এইটুকু অবধি করে আমরা লাস্ট আমরা বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা এটাকে আবার ফার্দার কন্টিনিউ করব, ঠিক আছে। এবার দেখ আমাদের আজকের যে ক্লাসের টপিকটা যেখান থেকে শুরু হবে, সেটা হলো একটা ইন্টারেস্টিং জায়গা। কি ইন্টারেস্টিং জায়গা, যেটা হলো খুব খুব কমনলি আমাদের কাজে লাগে, ঠিক আছে। আমাদের এই কোর্সে খালি কিন্তু পরীক্ষাটা টার্গেট না, ঠিক আছে। আমাদের এই কোর্সটা নেওয়ার এই কারণ
যাতে আমরা পরবর্তীকালে যখন সেকেন্ড সেমিস্টার ছেড়ে আমরা যখন থার্ড সেমিস্টারে উঠবো, তখন যাতে আমরা শকড না হয়ে যাই, মানে হঠাৎ করে যাতে আমাদের মাথার উপর পাহাড় না ভেঙে পড়ে। আমাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য এই কোর্সটা করা হচ্ছে। তো আমি তোদেরকে কিছু বাইরের জিনিসও হয়তো করাবো, যেগুলো সিলেবাসে ডাইরেক্টলি নেই, তোরা কিন্তু ভাববি না যেটা ইম্পর্টেন্ট নয়। আমি এটা ফিল করেছি যে এইসব জিনিসগুলো ছেলেরা জানে না, পরে সেকেন্ড ইয়ার থেকে তাদের অসুবিধা হয়। ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, যে কোনো রকমের ছেলে হোক, ছেলে বা মেয়ে হোক, ঠিক আছে? তো তাদের এটা লাগে, ঠিক আছে? তো ওই জন্য প্রত্যেকটা টপিক কিন্তু খুব মন দিয়ে পড়বি। খালি নাম্বার পাওয়ার কনসেপ্ট যদি তোর থাকে, তাহলে এই কোর্স তোর জন্য নয়, ঠিক আছে? নাম্বার তুই এমনি ওই আগের 10টা কোশ্চেন সলভ করে তুই ওই কপি পেস্ট কোশ্চেন পেয়ে যাবি, সেটা হয়ে যাবে তো। কিন্তু এখানে তারাই আসবি যাদের সত্যিকারের জিনিসগুলো বেস, যাদের ক্লিয়ার করার দরকার আছে, ঠিক আছে? এবার দেখ, এখনো ক্লাসিকে ঢোকার জন্য সবাই একটু টাইমে ঢুকবি পরের দিন থেকে, হ্যাঁ? পরের দিন থেকে যেন লেট না হয়, হ্যাঁ? কারণ লেট হলে বারবার ক্লাসে ইন্টারাপশন হয়। তো তো আমরা প্রথম যেটা পড়বো, আচ্ছা সবাইকে একটু বলছি, একটু খাতা বই, বই তো লাগবে না, খাতা, পেন আর ক্যালকুলেটর এটা নিয়ে বসবো, ঠিক আছে? কারণ যদি আমি কোনো অঙ্ক দিই তোকে, তবে সেটা করে সলভ করে আমায় বলতে হবে, অ্যাক্টিভলি পার্ট করতে হবে, ঠিক আছে? ফ্রি এর ক্লাস মানে জালি ক্লাস ভেবো না কিন্তু, হ্যাঁ? তো আমি এরমও ভেবেছি যে কদিন পরে তোদের একটা ডেটাবেস তৈরি করব, তোদের কেমন পারফরমেন্স হচ্ছে সেটাও আমি দেখব, ঠিক আছে? তো আহ ওকে, তো প্রথম আমাদের যে ইয়েটা আছে, প্রথম যেটা আমি পড়বো, প্রথমে একটা আমি দুটো রুল পড়বো, ঠিক আছে? আচ্ছা আমি এটা কিন্তু বলছি যে কেসিএল কেভিএল সবাইকে কিন্তু আগে ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু এরপরে তুই প্রসিড করতে পারবি না, তোর অসুবিধা হবে, তুই আটকে যাবি, ঠিক আছে? তা প্রথম যে লটা পড়বো আজকে আমরা, সেটা হলো তোর ভোল্টেজ ডিভাইডার, ঠিক আছে? সবাই খাতায় নোট করবি, ঠিক আছে? খাতা নিবি, আমি যেমন লিখছি খাতায় সেটাকে নোট করবি, অ্যাক্টিভলি ক্লাসটা করবি, ঠিক আছে? ভোল্টেজ ডিভাইডার, ঠিক আছে? কোথাও যদি কারোর কোনো অসুবিধা হয়, যারা আজকে প্রথমবার করছিস তাদের জন্য বলছি, আগের দিনও আমি বলেছি, কোথাও যদি অসুবিধা হয় তাহলে ডাইরেক্টলি আমাকে কোশ্চেন করবি, ওয়েট করবি না, কোশ্চেন করার কথা ভাববি না। যেখানে অসুবিধা হবে আমাকে ইন্টারাপ্ট করবি, ইন্টারাপ্ট করে আমাকে কোশ্চেন করবি, আমি তোর কোয়ারি আগে ক্লিয়ার করবো, তারপরে এগোবো, ঠিক আছে? তো ভোল্টেজ ডিভাইডার রুল, এবার এই ভোল্টেজ ডিভাইডার রুল কনসেপ্টটা কি, ঠিক আছে? সেটা দেখি। ধরে নে আমার কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? সাপোজ দুটো রেজিস্ট্যান্স আছে, ধরে নে আমার রেজিস্ট্যান্স আছে R1, রেজিস্ট্যান্স আছে R2, ঠিক আছে? এরকম দুখানা রেজিস্ট্যান্স আছে, এবং আমি কি করেছি, এই দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমি একটা ব্যাটারি বসিয়েছি, ওকে? এবং সেই ধরে নে সেই ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স, মানে যে ভোল্টেজ বা ইএমএফ যেটা আছে সেটা হলো ভি, রাইট? আর R1 আর আর টু রেজিস্ট্যান্সেস, ঠিক আছে? এবার এর আগে আমি তোকে একটা কথা বলি যে আহ, এইটা পড়ার আগে আমাকে যেটা জানতে হবে বিফোর দিস, সেটা কি, যে রেজিস্ট্যান্স বা একাধিক কম্পোনেন্ট যখন আমরা সার্কিটে কানেক্ট করি, তখন আমরা জেনারেলি দু রকম ভাবে কানেক্ট করি, দু রকম ভাবে আমরা কানেক্ট, ঠিক আছে? যেটা শুনেছিস তোরা আগে, একটা হলো সিরিজ কানেকশন বলি আমরা, আর একটা আমরা প্যারালাল কানেকশন বলি, ঠিক আছে? এবার দেখ, শুনতে খুব ইজি হয়, এবং সবাই ভাবে যে আমরা এটা জানি যে সিরিজ কানেকশন কাকে বলে আর প্যারালাল কানেকশন কাকে বলে, এটা নাকি সবার জানা আছে। অ্যাকচুয়ালি কিন্তু অনেক প্রবলেম আছে, আমি এই জায়গাটাকে ক্লিয়ার করি। যদি না আমি সিরিজ আর প্যারালাল কানেকশন বুঝি, তাহলে আমি এই রুলগুলোকে বুঝতে পারবো না। তাহলে বিফোর গোয়িং ইনটু ইট, আমরা আগে যেটা জানি সেটা হলো কি, যে হোয়াট ইজ সিরিজ অ্যান্ড হোয়াট ইজ প্যারালাল কানেকশন। তাহলে কানেকশন আমি কি বললাম, কানেকশন মেবি হতে পারে দু রকমের, ঠিক আছে? ওয়ান ক্যান বি আ সিরিজ কানেকশন and the other can be a parallel connection, ওকে? এবার যদি আমি তোকে বলি যে দুটো রেজিস্ট্যান্স এরকম ভাবে কানেক্টেড আছে, ঠিক আছে? দুটো রেজিস্ট্যান্স এরকম ভাবে কানেক্টেড আছে, একটা যদি R1 হয় আর একটা ধরে নে R, তো অবভিয়াসলি তোরা লাফিয়ে উঠে আমায় বলবি যে দিস ইজ আ সিরিজ কানেকশন, রাইট? আমি ভুল যদি বলিস তাহলে বলি, যে বলবি, হ্যাঁ? আমি কিন্তু ভুলও বলি মাঝে মাঝে। আবার ধর, তোকে যদি এরকম একটা ছবি দেখায় যে দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, সাপোজ এরকম দুটো রেজিস্ট্যান্স আছে, ধরে নে একটা R1 আছে, একটা ধরে নে R2 আছে, তাহলে আমি তোকে যদি জিজ্ঞেস করি হোয়াট কাইন্ড অফ কানেকশন ইজ দিস, তাহলে তুই আমায় বলবি দিস ইজ প্যারালাল কানেকশন, তাই তো? দিস ইজ প্যারালাল কানেকশন, ঠিক আছে? এটা অবধি সবাই ক্লিয়ার, ঠিক আছে? এটা সবাই বুঝতে পারে। এবার যদি আমি তোকে কোশ্চেন করি যে সার্কিটে কি হয়, যখন আমি পরবর্তীকালে আমরা আরো এটা নিয়ে ডিটেলসে পড়বো, তখন কি হবে, তখন আমাদের যে সার্কিটটা আছে সেই সার্কিটের মধ্যে আমরা দেখবো যে আমাদের আহ, এক গাদা রেজিস্টার, এক গাদা ইন্ডাক্টর, এক গাদা ক্যাপাসিটার আমাদের বিভিন্ন ভাবে কানেক্ট করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং সেখানে আমরা
সার্কিটটাকে কোথা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, বা মাথা গুলিয়ে যাচ্ছে, এটা হতে পারে। তার পিছনে মেন প্রবলেম হলো এই সিরিজ আর প্যারালাল কানেকশন না বোঝা। ঠিক আছে, তো এইবার যদি তোকে আমি একটা এক্সাম্পল দিই, এটা তো বোঝা গেল, তোকে যদি আমি একটা এক্সাম্পল দিই যে একটা সার্কিট আছে, ধর ধর এরকম একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, R1, এখান থেকে এসে আমার ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে R2, এখান থেকে এসে এখানে একটা রেজিস্ট্যান্স আছে R3, হ্যাঁ, আর এইখানে এসে এইখানে একটা ব্যাটারি দেওয়া আছে, ঠিক আছে, সাপোজ একটা ভি ব্যাটারি দেওয়া আছে, ঠিক আছে, এরকম একটা স্যাম্পল সার্কিট আমার কাছে আছে, স্যাম্পল সার্কিট। ওকে, স্যাম্পল সার্কিট আমার কাছে আছে। তাহলে এই যে স্যাম্পল সার্কিটটা আমার এখানে আছে, এইখানে যদি তো আমার কোশ্চেন করি যে R1 আর R2 তাদের মধ্যে রিলেশন কি, রিলেশন কি মানে, মানে তারা কি সিরিজ কানেকশনে আছে নাকি তারা প্যারালাল কানেকশনে আছে? তুই আমায় কি উত্তর দিবি? যে কেউ উত্তর দিতে পারে। তারা সিরিজে আছে না তারা প্যারালালে আছে, যদি কেউ জিজ্ঞেস করে তোকে এই যে সার্কিটটা দেওয়া হয়েছে, হ্যাঁ, দ্বৈপায়ন বল, তারা সিরিজে আছে না প্যারালালে? প্যারালালে আছে। প্যারালালে আছে। দ্বৈপায়ন বলছে প্যারালালে আছে, ঠিক আছে। আর কেউ কিছু মনে করবি যে কারুর মনে হচ্ছে সিরিজে আছে, আমি কিন্তু এমনি কোনো কোশ্চেন করছি না, আমি ক্যাজুয়ালি তোদের কথা থেকে জানতে চাইছি। আমি না, তুই যদি আমায় কথা কথা না বলিস, তুই যদি রিপ্লাই না করিস, তাহলে তোর প্রবলেম গুলো যাবে না। ঠিক আছে, তো যা মনে আসে তাই বল, কোনো অসুবিধা নেই। শঙ্খদীপ কি বলছে? স্যার R2 আর R3 তো প্যারালালে আছে, কিন্তু R1 আর R2 তো সিরিজেই হচ্ছে। আমি তোকে কোশ্চেন করেছি R1 আর R2 কি আছে, আমি বোকা নই যে আমি তোকে জিজ্ঞেস করবো R2 আর R3 কিসে আছে, ঠিক আছে, আমি জানি ওটা সবাই বলে দেবে, R1 আর ঠিক আছে। R2 আমি, সিরিজেই আছে। হ্যাঁ, তা R1 আর R2 সিরিজে আছে, তাই তো? এটা এটা ম্যাক্সিমাম বলছে। আর অর্পণ কি বলছে তার? স্যার R1 আর R2 সিরিজে আছে। সিরিজে আছে। তাহলে কারুর এরকম মনে হচ্ছে কি যে কারুর এরকম মনে হচ্ছে না সিরিজে নেই, তারা প্যারালালে আছে, এরকম কারুর মনে হচ্ছে যে R1 আর R2 প্যারালালে আছে, এরকম কারুর মনে হচ্ছে? কারুর মনে হচ্ছে না, কেউ তুলছে না হাত, মানে সবারই মনে হচ্ছে দুটো হতে পারে, আইদার একটা দল আছে যে কনফিউজড আছে, যেই জন্য অ্যান্সার করছে না, আরেকটা দল আছে যে বলছে যে এরা দুজন সিরিজে আছে, ঠিক আছে। এবার এখান থেকেই সমস্যাটা অ্যারাইজ হয়, ঠিক আছে, এটাই হলো তোর ফাউন্ডেশনাল প্রবলেম, যেটা পরবর্তীকালে যখন তুই থার্ড সেকেন্ড ইয়ার থেকে উঠবি, পড়তে শুরু করবি, স্যাররা ভেবে নেবে এগুলো তোর জানা আছে, কিন্তু তোর এইগুলো জানা নেই, এবং এই কারণে তুই বড় সার্কিট সলভ করতে তোর প্রবলেম হবে, তুই দেখতে পারবি না সার্কিটটাকে, ঠিক আছে। যদি তোকে আমি জিজ্ঞেস করি বা বলি যে এরা কিসে আছে, এর প্রপার অ্যান্সার হবে যে এদের মধ্যে কোনো রিলেশনই নেই, এরা না সিরিজে আছে না প্যারালালে আছে। এই মুহূর্তে R1 আর R2 তাদের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন নেই, তো ওই জন্য R1 আর R2 কে একসাথে নিয়ে তুই এই মুহূর্তে না সিরিজ কম্বিনেশন করতে পারবি না প্যারালাল কম্বিনেশন করতে পারবি, ঠিক আছে। এবার তাহলে উত্তর কি? উত্তর মানে হলো এইটা, যে আগে তোকে বুঝতে হবে যে সিরিজ কানেকশন কি প্যারালাল কানেকশন কি। দেখ, আমাদের এখন ছোটবেলা থেকে দেখানো হয়েছে পাশাপাশি থাকলে সিরিজ, ওপর নিচে থাকলে প্যারালাল। এইটা চলে একটা লেভেল অব্দি, যখন তোর সার্কিট গুলো খুব ছোট থাকে, কিন্তু যখন সার্কিট আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন আমাদের কি হয়, প্রবলেম অ্যারাইজ করতে শুরু করে, তখন আর রেজিস্ট্যান্স গুলো এরকম পাশাপাশি থাকবে না বা এরকম উপর নিচে থাকবে না। তখন কি হবে, তখন দেখা যাবে যে আমাদের রেজিস্ট্যান্স গুলো বিভিন্ন আকারে বিভিন্ন ভাবে জাম্বলড আপ ওয়েতে কানেক্টেড আছে। তাহলে এবার তাহলে আমি তোদের শেখাবো বা বলবো যে সিরিজ কানেকশন কাকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখ, যে আমি যদি তোকে বলি যে ধর এরকম তিনটে রেজিস্ট্যান্স আছে যারা এসে এই পয়েন্টে কানেক্টেড হয়েছে, ধরে নে অ্যাট দ্য পয়েন্ট এ, ঠিক আছে। তাহলে এই এ পয়েন্টে এসে যে কানেকশন হয়েছে এইটাকে আমি বলবো জাংশন, এটাকে আমি কি বলবো? আমি এটাকে বলবো জাংশন। ওকে, আমি এটাকে বলবো জাংশন। এবার জাংশন কেন বলছি? তাহলে এই কারণে এটাকে জাংশন বলছি যে যেহেতু মোর দেন টু ব্রাঞ্চেস আর মিটিং এট আ পয়েন্ট, তার মানে তিনটে চারটে মানে দুইয়ের বেশি ব্রাঞ্চ বা দুইয়ের বেশি ঠ্যাং লেগ এসে যখন যেই পয়েন্টে মিট করে সেটাকে আমরা বলে থাকি জাংশন, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু তিনটে মিট করেছে তো অবভিয়াসলি ইজ দ্য জাংশন। যদি আমার এইটা না থাকতো, কোনটা না থাকতো, আমার যদি এই পার্টটা না থাকতো, এই রেজিস্ট্যান্সটা না থাকতো, তাহলে কিন্তু এটা জাংশন হতো না, ঠিক আছে। তার মানে যেহেতু এই পয়েন্টটা আছে তাই এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি একটা জাংশন বলতে পারি, ঠিক আছে। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল যে যে কোনো সার্কিটে when you will see that more than two branches are meeting at a point, then it will be known as a junction, তাই তো? তো এইবার তোকে আমি ধর বলছি যে যখন তুই দুটো রেজিস্ট্যান্স দেখবি, ঠিক আছে, ধরে নে R1 আর R2, এবং তাদের মধ্যে একটাই কমন পয়েন্ট দেখবি, একটাই কমন পয়েন্ট,
একটাই কমন পয়েন্ট, একটাই কমন পয়েন্টের কমন পয়েন্ট, তাই তো, একটা কমন পয়েন্ট, এবং এই কমন পয়েন্ট ইজ নট আ জাংশন, তাই না? বুঝতে পারলি তো? মানে এই যে ছবিটা আছে, এই ছবিটায় আমি যদি তোকে বলি যে R1 আর R2 র মধ্যে, 1 নম্বর যে ছবিটা আছে সেখানে R1 আর R2 র মধ্যে কটা কমন পয়েন্ট আছে? অবভিয়াসলি একটা। তোর যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবি না দাদা একটা নেই, আরো পয়েন্ট আছে। যদি কন্ট্রাডিক্ট করিস কোনো অসুবিধা নেই, আমি বলবি, না তো প্রবলেম ক্লিয়ার হবে না, ঠিক আছে? একটা কমন পয়েন্ট আছে, কিন্তু সেটা জাংশন নয়। কেন? বিকজ এখানে দুটো মাত্র ব্রাঞ্চ এসে লেগেছে। আরেকটা যদি ব্রাঞ্চ এসে লাগতো তাহলে সেই ক্ষেত্রে এটাকে জাংশন বলা যেত, কিন্তু এখন এটাকে জাংশন বলা যায় না। তাহলে ফার্স্ট যেটা হলো, তাহলে এইটাকে আমরা এখন সিরিজ কানেকশন বলতে পারি, সিরিজ কানেকশন। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো? সিরিজ কানেকশন। তাহলে সিরিজ কানেকশন বা দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে কখন বলা যায়? যখন তারা পাশাপাশি আছে তখন তারা সিরিজ নয়, ঠিক আছে? দেখতে ভুল হবে, এটা কোনো ডেফিনেশনই নয়, ঠিক আছে? সিরিজ কানেকশন কখন বলা যায়? যখন দুটো রেজিস্ট্যান্স দে আর কানেক্টেড but they have one common point which is not a junction. Okay, they have one common point which is not a junction. Okay, that two resistances can be said to be in series. Okay, কিন্তু যদি আমি কথার কথা বলছি যে যদি এরকম হতো, যদি এরকম হতো যে আরেকটা ব্রাঞ্চে সেখানে লেগে যেত, তাহলে তখন এইটা আর নটা জাংশনটা ফুলফিল করতো না, তখন একটা জাংশন হয়ে যেত। তাহলে যদি একটা কমন পয়েন্ট কিন্তু সেটা জাংশন, তাহলে কিন্তু এটা সিরিজ নয়। তাহলে সিরিজ সার্কিটের ডেফিনেশন কি হবে? সিরিজ সার্কিটের ডেফিনেশন ইজ হোয়াট? the when two resistances have one common point but which is not a junction, that means there are no third any kind of third resistance available which is not a junction, one common point which is not a junction, they will be said to be in series. Okay, তাহলে তাদেরকে সিরিজ কানেকশন বলা যেতে পারে। am I clear? সবাই বুঝতে পারলি সিরিজ কানেকশন কাকে বলে? when we will call two resistance to be in series, have you all understood it? সবাই বুঝতে পেরেছিস কিনা বল আমাকে, রিপ্লাই করবি, হ্যাঁ রিপ্লাই হ্যাঁ করাটা স্যার। খুব ইম্পর্টেন্ট। ওকে, ঠিক। তো এটা তো বোঝা গেল। এবার তাহলে প্যারালালের ক্ষেত্রে কি হবে? হোয়াট ইজ আ প্যারালাল কানেকশন? ঠিক আছে, ধর আমি তোকে বললাম, আবার আমি ধর একটা কেস নিচ্ছি, ধর তোর দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, R1 একটা রেজিস্ট্যান্স আছে আর R2 একটা রেজিস্ট্যান্স আছে। দের আর টু রেজিস্ট্যান্সেস, ঠিক আছে? সে সাপোজ দিস ইজ R1 অ্যান্ড দিস ইজ R2, ঠিক আছে? এখান দিয়ে আর একটা ব্রাঞ্চ এসে ঢুকেছে, হ্যাঁ? তাহলে এইটা একটা জাংশন, এইটাও একটা জাংশন। তার মানে কি? এখানে আমি বলতে পারি যে আমার এখানে কি আছে? টু কমন পয়েন্ট। এখানে আমার কি আছে? এখানে আমার টু কমন পয়েন্ট, রাইট? Two common point. Which is the common point? Sorry, rather, which are the common point? This is one common point and this is another common point. এবং সেখানে কটা করে ব্রাঞ্চ আছে? ওইখানে দেখছিস তুই, মোর দ্যান টু ব্রাঞ্চেস আর প্রেজেন্ট, রাইট? সো বোথ আর জাংশনস, রাইট? টু ব্রাঞ্চেস আর মোর দ্যান টু ব্রাঞ্চেস আর প্রেজেন্ট, দেন বোথ আর জাংশনস, রাইট? তাহলে বোথ আর জাংশনস যদি হয়, টু কমন পয়েন্ট বাট বোথ আর জাংশনস, রাইট? বোথ আর জাংশনস। তাহলে বোথ আর জাংশনস মানে হবে যে আমি এটাকে বলতে পারি দে আর ইন প্যারালাল। ওকে, তাহলে যদি তুই দেখিস যে দুটো, এরম ভাববি না যে ওপর নিচে থাকলেই প্যারালাল হয়, ওই ফান্ডা দিয়ে তুই বেশি দূর এগোতে পারবি না, ঠিক আছে? তাহলে যদি তুই দেখিস যে দুটো রেজিস্ট্যান্স আছে, তাদের মধ্যে দুখানা কমন পয়েন্ট আছে, যেমন আগের বার কি ছিল? একটা কমন পয়েন্ট যেটা জাংশন নয়, আর এখন কি আছে? দুটো কমন পয়েন্ট। দুটো কমন পয়েন্টে দুটোই জাংশন, কারণ বোথ দ্য পয়েন্টস হ্যাভ মোর দ্যান টু ব্রাঞ্চেস, রাইট? অ্যান্ড বোথ আর জাংশনস, রাইট? তাহলে বোথ আর জাংশনস যদি হয় তাহলেই ওটাকে প্যারালালে বলা যায়, রাইট? তার মানে আমি যদি এবার তোকে জিজ্ঞেস করি, দেখ তাহলে 2 নম্বর তোর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমি তোকে জিজ্ঞেস করি যে R1 আর R2 র মধ্যে কি রিলেশন আছে? সিম্পল, দেখ R1 আর R2 র মধ্যে কি রিলেশন আছে, যেটা আমি কোশ্চেন প্রথম জিজ্ঞেস করেছিলাম তোকে, তাই তো? R1 আর R2 র মধ্যে কি রিলেশন আছে? ফার্স্ট অফ অল তুই আমাকে বল যে R1 আর R2 র মধ্যে একটাই কমন পয়েন্ট আছে, হুইচ ইজ এখানে এটাকে ধর এক্স পয়েন্ট বলে বললাম, তাহলে একটাই কমন। কিন্তু ওটা কি জাংশন না জাংশন না? আমাকে একটু রিপ্লাই। R1 আর R2 র মধ্যে কটা কমন পয়েন্ট আছে? একটাই কমন পয়েন্ট আছে, কিন্তু সেটা কি জাংশন না জাংশন না? স্যার জাংশন নয়। জাংশন নয় কেন বলছিস? আগে তোকে দেখতে হবে এটা একটা পয়েন্ট, এখান দিয়ে কটা ব্রাঞ্চ এসে লেগেছে এখানে? হাউ মেনি ব্রাঞ্চেস হ্যাভ বিন কানেক্টেড ওভার হিয়ার? স্যার জাংশন।
অবভিয়াসলি দিস ইজ আ জাংশন। তোকে কিন্তু আমি যেটা বলছি ইলেকট্রিক্যালের ফান্ডা হলো, তোকে খুব সচেতন থাকতে হবে। একটু এদিক ওদিক হবে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য তোমাকে কি বলা হচ্ছে তোমাকে খুব ভালো করে গ্রাস্প করতে হবে, মানে এরকম নয় যে ক্যাজুয়ালি মাথা থেকে বেরিয়ে গেল, এরকম হবে না। ঠিক আছে, তাহলে এখানে পয়েন্ট আছে এবং পয়েন্টে তিনটে রয়েছে। তার মানে এখানে কি এখানে কেসটা আমি তোকে যে কেসটা দিয়েছি, মেবি ডু ইট উইথ ডিফারেন্ট কালার, আমি তোকে এটা কি দিয়েছি যে ওয়ান, এখানে কি আছে ওয়ান কমন পয়েন্ট, তাই তো, বাট দ্যাট ইজ আ জাংশন। ওকে, তাহলে দেখ এই যে কেসটা, এই কেসটা কিন্তু আমাদের কোনো ডেফিনেশনেই ফিট করে না। যদি একটা কমন পয়েন্ট হতো যেটা জাংশন নয়, তাহলে আমি বলতাম তারা সিরিজে আছে। যদি দুটো কমন পয়েন্ট হতো, দুজনেই যদি জাংশন হতো, তাহলে বলতাম প্যারালালে আছে। কিন্তু আমাদের এখানে একটা অড কেস এসে পড়েছে, যেটা একটা কমন পয়েন্ট আছে কিন্তু সেটা কি, সেটা একটা জাংশন। তাহলে সেটা যদি একটা জাংশন হয়, সবাই মাইক অফ রাখবি, হ্যাঁ মাইক অফ রাখবি, নাহলে কিন্তু আওয়াজ আসে, ডিস্টার্ব হয়। তাহলে আমি যদি বলি তাহলে একটাই কমন পয়েন্ট আছে, ঠিক আছে, হুইচ ইজ আ জাংশন, তাহলে ইট ইজ নট ইন সিরিজ, নট ইন প্যারালাল। তাহলে তুমি কোনো সার্কিট দেখে R1 আর R2 নিয়ে প্রথমেই এই সার্কিটে কিছু করতে পারবে না, বিকজ দে ডোন্ট হ্যাভ এ রিলেশন। রিলেশন কার কার মধ্যে আছে এই সার্কিটে? এই সার্কিটে রিলেশন কার কার মধ্যে, রিলেশন মানে বলা যেতে পারে এরা সিরিজে আছে বা এরা প্যারালালে আছে। এরম কোনো দুটো রেজিস্ট্যান্স আছে যাদের মধ্যে কিছু রিলেশন আছে? রাইট, R2 আর R3 আছে, R2 আর R3 এর মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন আছে? আমি যদি তোকে বলি, রিলেশনটা হলো এরকম যে তাদের দুখানা কমন পয়েন্ট আছে, একটা দুটো দুখানা কমন পয়েন্ট আছে, 1 and 2, এবং বোথ আর হোয়াট, এটা একটা জাংশন, এটাও একটা জাংশন, তাই তো? তাহলে টু কমন পয়েন্ট বোথ আর জাংশন, তাহলে তারা প্যারালালে আছে, রাইট? তাহলে তারা প্যারালালে আছে, ঠিক তাই? তাহলে তারা যদি প্যারালালে থাকে, ঠিক তাই, তারা যদি প্যারালালে থাকে, তাহলে আমি প্রথমে এই দুটোকে সলভ করবো। ঠিক আছে, তাহলে সার্কিটে প্রথমে কোন দুজনকে সলভ করব সেটা আমাকে কিন্তু এটা বলে দেবে যে রিলেশন কার মধ্যে প্রথমে আছে। তাহলে সার্কিটকে চেনার চোখ বদলাতে হবে। ঠিক আছে, আমরা কি করি, ওই যে বললাম না, প্রথমে একটা বড় সার্কিট পাই, তারপর সেই বড় সার্কিটটাকে কোথা থেকে ধরবো তুমি বুঝতেই পারি না, কোথা থেকে স্টার্ট করবো, where to start? You should start from such a point where you find a relation. Okay, if you don't find a relation and তুই যদি এমনি অ্যাব্রাপ্টলি স্টার্ট করতে শুরু করিস, তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে যে তুই ওটাকে সলভ করতে পারবি না। তো সবাইকে আমি বলবো এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে নে, টেক আ স্ক্রিনশট। ওকে, পরবর্তীকালে কিন্তু তোর কাজে আসবে, তো টেক আ স্ক্রিনশট। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলে তোর জিনিসটা বুঝতে সুবিধা হবে, রাইট? অল শুড টেক আ স্ক্রিনশট। ঠিক আছে, টেক আ স্ক্রিনশট। ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমি এটা ক্লিয়ার করলাম যে সিরিজ, হোয়াট ইজ সিরিজ কানেকশন অ্যান্ড হোয়াট ইজ প্যারালাল কানেকশন, এটা তোকে আমি ক্লিয়ার করে দিই। তার মানে আমি যদি একটু লিখি, আমি আমি না প্রথমে এই রুলটাকে একটু বন্ধ করছি, আমি একটু রুলটাকে বন্ধ করছি। আমি জাস্ট আগে এইটাকে একটু ফর্মালি তাহলে লিখে দিই যে সিরিজ কানেকশন কাকে বলে। এক নম্বর, সিরিজ কানেকশন কাকে বলে? সিরিজ কানেকশন কাকে বলে? দুটো রেজিস্ট্যান্স R1 আর R2, রাইট? তার মধ্যে কি আছে? ওয়ান কমন পয়েন্ট, রাইট, which is not a junction। তাহলে তাদেরকে বলা যায় যে বোথ আর ইন সিরিজ। আর বোথ আর ইন সিরিজ মানে এই দুটো, তোরা নিশ্চয়ই জানিস যে এই দুটো রেজিস্ট্যান্সকে সরিয়ে দিয়ে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা যায়। মানে আমি কি করলাম, আমি দুটো রেজিস্ট্যান্সকে সরিয়ে দিলাম, মানে দুটো রেজিস্ট্যান্স মিলে যে বাধাটা ক্রিয়েট করছিল এমন একটা রেজিস্ট্যান্স আনলাম, সে কি করবে, দুজনের ইকুইভ্যালেন্ট কাজ করে দেবো, মানে দুজনের যে মোট বাধা ও একাই দিয়ে দেবো। তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্যাঙ্ক রোধ বা এরকমই কিছু একটা বলে বাংলায়। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন ইংলিশ, তাই তো? তার মানে ইকুইভ্যালেন্ট মিনস ওই সবকটা রেজিস্ট্যান্স মিলে যা যা এফেক্ট করছে ওই একা রেজিস্ট্যান্স একই কাজ করে দেবে, রাইট? তাহলে আমি এখানে বলতে পারি যে আর ইকুইভ্যালেন্ট যদি আমি বলি, সেখানে কি হয়, সিরিজে ইজ ভেরি সিম্পল। আর ইকুইভ্যালেন্ট আমরা ছোটবেলা থেকে করে আসছি, উইল বি ইকুয়াল টু R1 প্লাস R2। তার মানে যখন তুমি দেখবে দুটো রেজিস্ট্যান্স ইজ ইন সিরিজ, when both the two resistance are in series, তাহলে you can
মেক অ্যান ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে ওই দুটোকে একটা রেজিস্ট্যান্স দিয়ে তুই রিপ্লেস করতে পারিস, তাহলে সার্কিটে কোনো পরিবর্তন হবে না, সার্কিটে সব এফেক্ট একই থাকবে, বাধা বল, কারেন্ট বল, এভরিথিং উইল রিমেন দ্য সেম, রাইট? সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ইকুইভ্যালেন্ট। এই জন্য এটাকে তুল্যাঙ্ক বলা হয়, রাইট? তাহলে সেই তুল্যাঙ্কর ভ্যালুটা কত হবে? হাউ মাচ উইল বি দ্য ভ্যালু অফ দিস তুল্যাঙ্ক? হাউ মাচ? দ্য সাম অফ দিস। তার মানে যদি এর সাথে আরেকটা R3 R4, মানে যত রেজিস্ট্যান্স তোর সিরিজে থাকবে, if there are hundreds of resistance in series, you can replace all of them by one particular resistance, and that resistance will be the sum of all the resistance that has been provided in series. Okay? তার মানে যত রেজিস্ট্যান্স সিরিজে থাকুক না কেন, তুমি যদি তাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে চাও, ইউ নিড টু ডু দ্য সাম অফ অল দ্য রেজিস্ট্যান্সেস। ওকে, এবার আরেকটা ফান্ডা আমি তোকে এখানে দিই যে আমি একটু আগেই বললাম যে প্যারালাল কানেকশন কাকে বলা হয়? প্যারালাল কানেকশন। ওকে, প্যারালাল কানেকশন, প্যারালাল কানেকশন কাকে বলা হয়? প্যারালাল কানেকশন বলার হওয়ার মানে যেখানে আমি দেখলাম যে আমার কি আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, R1 আছে, R2 আছে, ওকে, এবং দের আর টু কমন পয়েন্টস, ঠিক আছে, টু কমন পয়েন্টস। মাইক একটু বন্ধ রাখবি, হ্যাঁ। টু কমন পয়েন্টস, both are junction, ওকে, টু কমন পয়েন্টস both are junction, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হয় প্যারালাল কানেকশন, রাইট? এবং প্যারালালে কি হয়? প্যারালালে রেজিস্ট্যান্স যোগ হয়, কন্ডাক্টেন্স যোগ হয়, ঠিক আছে। যেমন এখানে আমি দেখতে পারি, আমরা জানি যে কন্ডাক্টেন্স মানে কি? ইনভার্স অফ রেজিস্ট্যান্স, তাই তো? এটা আগের ক্লাসে আমাদের হয়েছে, কন্ডাক্টেন্স ইজ জাস্ট দ্য ইনভার্স অফ রেজিস্ট্যান্স, রাইট? তাহলে কন্ডাক্টেন্স যদি ইনভার্স অফ রেজিস্ট্যান্স হয়, ইফ ইট ইজ দ্য ইনভার্স অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের একক ওহম হয়, রাইট? আমরা জানি। আর কন্ডাক্টেন্সের একক হয় মোহ, তাই তো? কন্ডাক্টেন্সের একক হয় মোহ, এবং এই মোহর আমি বলেছিলাম এটা এসআই একক, এখনকার দিনে আমি আর মোহ বলি না, এর এসআই একক হলো সিমেন্স, রাইট? তার মানে যদি কথার কথা এক্সাম্পল দিচ্ছি, আমি ধর রেজিস্ট্যান্স যদি 10 ওহম হয়, তাহলে কন্ডাক্টেন্স হবে 1/10 সিমেন্স, যেটাকে ক্যাপিটাল এস দিয়ে লেখা হয়, 1/10 সিমেন্স, মানে যেটাকে আমরা বলতে পারি এক কথায় 0.1 সিমেন্স। ওকে, প্যারালাল সার্কিটে কি হয়? রেজিস্ট্যান্স যোগ হয় না, কন্ডাক্টেন্স যোগ হয়, ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে G1 এর কন্ডাক্টেন্স কত হবে? 1/R1। আমি যদি বলি G2 এর কন্ডাক্টেন্স কত হবে? 1/R2। ক্লিয়ার? আমি বারবার বলছি, কোথাও যদি অসুবিধা হয়, কোনো লাইন যদি বুঝতে না পারো, কি অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করো, না বুঝে এগোবে না, আমাকে ওখানে ইন্টারাপ্ট করো, আমাকে থামাও, থামিয়ে বলো দাদা আমি এটা বুঝতে পারিনি, আরেকবার বলে দাও, ঠিক আছে? কিন্তু না বুঝে এগোনো যাবে না, যেটা আমাদের জেনারেশনের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? আমরা জানি না কি করতে এসেছি, নাম্বার পেয়ে আমি কি করবো, 9.9 পেয়েই বা কি করবো যদি আমি কিছু না জানি? লোকে জব ইন্টারভিউ দিতে যাচ্ছে, 9.9 পেয়ে বসে আছে, কিন্তু বেসিক কোশ্চেনের অ্যান্সার দিতে পারছে না, এই জন্য চাকরি পাচ্ছে না। চাকরি প্রচুর আছে, কিন্তু চাকরির জন্য তোমার সেই যোগ্যতাটা লাগবে, স্বাভাবিক। কেউ তোমায় পয়সা দিয়ে যদি রাখে, তোমার যোগ্যতা না থাকলে তোমায় এমনি এমনি তোমার মুখ দেখে রাখবে না। তো ওই জন্য প্রথম থেকে নিজের বেসটাকে স্ট্রং করার চেষ্টা করো, যে কোনো জিনিস পড়বে সেটাকে বুঝে পড়ার চেষ্টা করো। যে তোমায় বোঝাতে পারে না তার কাছে পড়ো না, তাহলে একা পড়ো, বই থেকে পড়ো, ঠিক আছে? কিন্তু নোট বেসিস দিয়ে এটা তোমায় এরম নয়, তুমি তো গরু নয় যে তোমার সামনে বিচুলি ফেলে দেবে কেউ, তুমি এটাকে চিবিয়ে জাবর কাটবে। নোট হলো বিচুলির মতো। সায়েন্স বা টেকনোলজিতে, ইঞ্জিনিয়ারিং নোটের কনসেপ্ট হয় না, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস, হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, তাহলে এটা হলো G1, এটা হলো G2, এটা আমি পেয়ে গেলাম। তাহলে যে টোটাল জিটা হবে না, মানে ধর এই দুটোকে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে? এর রেজিস্ট্যান্স কত হলো? আর ইকুইভ্যালেন্ট। তাহলে এর কন্ডাক্টেন্স কত হবে? G ইকুইভ্যালেন্ট, হুইচ ইজ ইকুয়াল টু 1/R ইকুইভ্যালেন্ট। আমি ক্লিয়ার? তাহলে আমি কি বললাম যে এই ক্ষেত্রে কি হবে? আগে সিরিজে কি হয়েছিল? টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু দ্য সাম অফ অল রেজিস্ট্যান্সেস। আর এইখানে কি হবে? টোটাল কন্ডাক্টেন্স মানে জি ইকুইভ্যালেন্ট উইল বি ইকুয়াল টু সাম অফ অল কন্ডাক্টেন্সেস। তার মানে এরকম খালি R1 R2 নয়, R1 R2 R3 R4 এরকম যদি পরপর পরপর রেজিস্ট্যান্স গুলো সিরিজে লেগে যেত, সবার কন্ডাক্টেন্স যেটা হয়, মানে দ্যাট ইজ দ্য ইনভার্স অফ রেজিস্ট্যান্স, সবার কন্ডাক্টেন্স যেটা হয় ঠিক তাকে রিভার্স করলে, রাইট? সবার কন্ডাক্টেন্সকে রিভার্স করলে, সরি, সবার রেজিস্ট্যান্সকে রিভার্স করলে সবার কন্ডাক্টেন্স পাওয়া যায়। সবকটা কন্ডাক্টেন্সের যোগফল হবে টোটাল কন্ডাক্টেন্স, রাইট? তাহলে এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইকুয়াল টু কি হবে? G1 প্লাস G2,
তার মানে কি হবে? তার মানে হলো জি জি ইকুইভ্যালেন্ট মানে কি 1/r ইকুইভ্যালেন্ট উইল বি ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r, তাই তো? তার মানে যদি তুমি এখানে বলো যে এখানে কথার কথা তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে ধর এখানে 10 ওহম আছে, এগুলো জানা আছে সবার, তাও আমি একটু বলে দিচ্ছি। ধর এখানে 10 ওহম আছে, এখানে 5 ওহম আছে, তাহলে জি1 এর ভ্যালু কত হবে? জি1 এর ভ্যালু হবে তোর 0.1 সিমেন্স, আর এটা হবে 0.2 সিমেন্স। দেখবি আমি যদি কোথাও ক্যালকুলেশনে ভুল করি আমায় বলবি। তাহলে জি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে? 0.1 সিমেন্স প্লাস 0.2 সিমেন্স, দ্যাট ইজ 0.3 সিমেন্স, তাই তো? তাহলে 0.3 মানে আমার কত দাঁড়াচ্ছে যে 3/10, তাই তো? 3/10 সিমেন্স। স্যার ওটা 0.14 হবে 40। হ্যাঁ, বুঝলাম না। স্যার ওখানে আপনি লিখলেন না 0.15 প্লাস 0.25, ওটা স্যার ইকুয়াল হবে 0.40। ওটা না, 5 আমার কি নয় ভুল তো হয়েছে? স্যার, ওটা তো ক্যালকুলেশনে 1। ভুল হয়েছে নাকি? না না স্যার, ওটা 0.1 সিমেন্স লিখেছেন তো, 0.1 প্লাস 5 নয় তো। 0.25 ইকুয়াল টু 0.40। স্যার ওই সিমেন্সে ওটা এস সিমেন্স থেকে 5 ভাগছে। স্যার, না ওটা না না না, সিমেন্স লেখাতে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট। ওটা অ্যাকচুয়ালি স্যার সিমেন্স ওটা লেখা, দ্যাট ইজ দ্য, 0.40 হবে। না না আমি বলে ওটা তো দিচ্ছি। ইউনিট স্যার। হ্যাঁ কারেক্ট, দিস ইজ ইউনিট, ওকে। এই যে এটা এস লেখা, দিস ইজ এস, এস স্ট্যান্ডস ফর সিমেন্স, ইট ইজ দ্য ইউনিট অফ কন্ডাক্টেন্স, ওকে। দিস ইজ 0.2 এস। এবার সবাই ক্লিয়ার তো নাকি? তার মানে আমি কি হলো হ্যাঁ 0.1 সিমেন্স, মানে আমি ইউনিট গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, 0.1 প্লাস 0.2 দ্যাট ইজ 0.3, দ্যাট মিনস 3/10, ক্লিয়ার তো? মানে ওগুলো এস এস লেখা, মানে দ্যাট ইজ সিমেন্স। যেমন রেজিস্ট্যান্সের একক হয় ওহম, এটার একক হয় সিমেন্স, ঠিক আছে? এবার ঠিক আছে তো, মানে কোনো ডাউট নেই তো? আমি কোথাও ভুল করিনি তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আমি ক্যালকুলেশনে খুব ভুল করি, খুব সিলি মিস্টেক করি, ঠিক আছে? কোথাও ভুল হলে আমাকে বলবি, ঠিক আছে? তো 3/10 দ্যাট ইজ দ্য টোটাল জি ইকুইভ্যালেন্ট। তাহলে আমি যদি বলি যে জি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি 1/r ইকুইভ্যালেন্ট, তাহলে আর ইকুইভ্যালেন্ট এখানে কত হবে? 10/2, ওকে। তো যখন কি হবে, যখন এমনিতে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা দেখে তোরা একটা ইকুয়েশন করিস যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু, যদি আমি এটাকে জাস্ট লসাগু করি তাহলে কি হয়? R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, এটা তো সবার জানা আছে R1 যে প্লাস সিরিজে, R2। রাইট? এটা তোরা বারবার করিস, ঠিক আছে? এবার এটা তখনই কাজ করে যখন দুখানা রেজিস্ট্যান্স প্যারালালে থাকে। মানে তুই দুটো, তোকে কি করতে হবে, এই ফর্মুলা ফলো করলে তোকে বারবার দুটো 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 করে করতে হবে, ঠিক আছে? এবং সেখানে তোর টাইম লাগবে। এবার ধর তোর একটা সার্কিট আছে, সেই সার্কিটে তুই দেখছিস যে তোর অনেকগুলো রেজিস্ট্যান্স সিরিজ প্যারালালে আছে, 10টা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তাহলে এই ফর্মুলা ফলো করতে তোকে কি হবে? এই দুটো করো, তারপরে ওটা হয়ে গেলে ওটার সাথে আরো দুটো করো, আবার দুটো করো, আবার দুটো করো, এরকম করতে করতে তোকে অনেকগুলো স্টেপ নিতে হবে। তার থেকে ইট ইজ বেটার যে তুই কি করে নে, প্রথমে এই রেজিস্ট্যান্স গুলোকে, রেজিস্ট্যান্স গুলো যেগুলো বলা আছে সেগুলোর কন্ডাক্টেন্স গুলো বের করে নে। তারপর জাস্ট কন্ডাক্টেন্স গুলোকে যোগ করে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স পেলি, সেটাকে উল্টে দে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলি, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস। তার মানে তুই এই ফর্মুলাটা ইউজ করতে পারিস যখন দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, ঠিক আছে? when more than two resistance 5 6 7 8 or more than that resistances are in parallel, so তখন এই দুবার দুবার করে করাটা খুব একটা বেটার নয়, ঠিক আছে? তার মানে যদি তোকে কেউ বলে যে আমার এরকম, সে সাপোজ আমার এরকম একটা জিনিস দিল যে আমার এরকম ভাবে অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, ঠিক আছে? এবং এরকম একটা ছবি দিয়ে দিল ডট 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 করে, এরকম একটা ছবি দিয়ে দিল, ঠিক আছে? কটা রেজিস্ট্যান্স আছে টোটাল? ধরে নে 100 রেজিস্টার্স আর দেয়ার, 100 রেজিস্টার্স আর দেয়ার, ওকে। 100টা রেজিস্টার আছে এবং সবাই কত ওহমের আছে? সবাই ধরে নে 10 ওহমের আছে। ইচ অফ দ্য রেজিস্ট্যান্স আর অফ 10 ওহম, তাহলে 10 ওহমের এরকম 100টা রেজিস্টার প্যারালালে আছে। এবং হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এরকম তোকে কোশ্চেন করলো, তখন নিশ্চয়ই তুই দুটো দুটো করে করবি না। তোর কাছে কি হবে? 10 ওহম মানে 0.1 সিমেন্স আছে, ঠিক আছে? মানে যদি তার কন্ডাক্টেন্স বের করিস 0.1 সিমেন্স আছে, এবং 0.1 সিমেন্স কতগুলো আছে? কতগুলো আছে? 0.1 সিমেন্স আছে 100টা। তার মানে জাস্ট গুণ করে দিলে সম্ভবত কত হচ্ছে? তাহলে তাহলে আমার 10 সিমেন্স আসছে, তাই তো? টোটাল কন্ডাক্টেন্স
তাহলে জি ইকুইভ্যালেন্ট ইজ 10 সিমেন্স, তাই তো? মানে 0.1 সিমেন্স করে 100 টাকা যোগ করলে আমার 10 সিমেন্স আসে। তাহলে ইকুইভ্যালেন্ট জি ইকুইভ্যালেন্ট ইজ 10 সিমেন্স। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? 1 বাই জি ইকুইভ্যালেন্ট, তাই তো? 1 বাই জি ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ 1 বাই 10, দ্যাট ইজ 0.1 ওহম। 0.1. ঠিক আছে, তাহলে ইট ইজ আ ভেরি ইজি থিং। ঠিক আছে, তো ওয়েন এভার ইউ ফেস দেয়ার আর মাল্টিপল রেজিস্ট্যান্সেস, এরকম এমসিকিউ আসে কিন্তু, তো সেখানে তোকে মাথায় রাখতে হবে, অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে ফর্মুলা মুখস্থ না করে, যে সিরিজ সার্কিটে আমরা রেজিস্ট্যান্স যোগ করি আর প্যারালাল সার্কিটে আমরা কন্ডাক্টেন্স যোগ করি, আর কন্ডাক্টেন্স যোগ করি বলেই ওই ফর্মুলাটা এসেছে। ঠিক আছে, তো এই বেসিক ফান্ডাটা মাথায় রাখতে হবে। অনেকে না বুঝে মুখস্থ করে ফর্মুলা, এবং তারা কিন্তু টেকনিক্যাল কোশ্চেন, মানে এরকম যদি একটু ট্রিকি কোশ্চেন দেয়, তারা কিন্তু সলভ করতে পারবে না। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, তো এই জায়গায় এবার তাহলে আমরা প্যারালাল কানেকশন আর সিরিজ কানেকশন নিয়ে আমরা মোটামুটি সবাই একটু একটা ভালো জায়গায় আছি। ঠিক আছে, কেউ মনে হয় হ্যান্ড রেস করলো, আমি শুনতে পাইনি। যদি কেউ হ্যান্ড রেস করে থাকিস আরেকবার হ্যান্ড রেস করবি। ঠিক আছে, একটু হ্যান্ড রেস করে ওয়েট করবি, বা যদি দেখিস আমি রিপ্লাই করছি না, তাহলে হ্যান্ড রেসটাকে অফ করে আবার হ্যান্ড রেস করবি, তাহলে আমি নোটিফিকেশন পাবো। ঠিক আছে, তো যাই হোক, তো যেটা বলছিলাম আমি, তাহলে আমার সিরিজ প্যারালাল কানেকশন নিয়ে সবাই বুঝতে পারলি কিনা, মানে আমি তোকে সিরিজ আর প্যারালাল ব্যাপারটা বোঝাতে পেরেছি কিনা, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীকালে কিন্তু এটা নিয়ে এখানেই প্যারা হয়ে যায়। ঠিক আছে, আর এই জিনিসগুলোই স্যাররা পড়ায় না, তারা ভাবে তোমরা জানো, কিন্তু তোমরা জানো না, তোমাদের এখানে ঘাপলা হয়ে আছে। তোমরা এতদিন খালি ফর্মুলা মুখস্থ করে এগিয়ে গেছো। ঠিক আছে, তো সবাই আমাকে একটু রিপ্লাই দিবি যে সিরিজ প্যারালাল কানেকশন নিয়ে কারোর কোনো ডাউট আছে কিনা, সবাই বুঝতে পেরেছিস কিনা, মেসেজে আমায় রিপ্লাই দিবি। ঠিক আছে, জাস্ট সবাই আমাকে টাইপ করে বল মেসেজে, সবাই কিন্তু রিপ্লাই করবি। যদি রিপ্লাই না করিস আমি বুঝতে পারবো না যে আমি তোকে বোঝাতে পারছি। ঠিক আছে, তো সিরিজ প্যারালাল কানেকশন সবার কাছে ক্লিয়ার কিনা। ঠিক আছে, এভরিবডি মাস্ট রিপ্লাই। ঠিক আছে, সবাই বুঝতে পারছে, তাহলে আমি বুঝতে পারবো যে না বুঝতে পারছি। আর যারা তোমাদের যে বন্ধুরা ক্লাস করছে না, গ্রুপে তো অনেকেই আছে যারা ক্লাস করছে না, তাদেরকে একটু বোঝাবি যে লাইভ ক্লাস করার মজাটা একটু আলাদা, সেখানে তুই নিজের ডাউট ক্লিয়ার করতে পারবি। রেকর্ডিং তো দেখাই যায়, আমি ব্যাকআপের জন্য রেকর্ডিং দিয়ে দেবো, কিন্তু যদি আমি লাইভ ক্লাসের মধ্যে থাকি, তাহলে লাইভ ক্লাসে তোর ডাউটটা তখনই ক্লিয়ার হয়ে যাবে, তোকে বসে থাকতে হবে। ঠিক আছে, যাই হোক, তো এইবার আমরা কি করব, সিরিজ প্যারালাল কানেকশন ক্লিয়ার করার পরে নাও উই উইল ফার্দার প্রসিড to what we were actually doing. What? First, we will do voltage divider rule. Voltage divider rule. Okay? Voltage divider. এবার ভোল্টেজ ডিভাইডার রুল কি বলছে? আচ্ছা, আগে আমি বলে দিচ্ছি, ফার্স্ট অফ অল KCL and KVL must be very clear to you before understanding this. মানে এটা বোঝার আগে KCL, KVL আর ওহমস ল should be very clear to you. তুই যদি এটা না বুঝে থাকিস, then go to the previous class, first understand that, then you come back to this class. ঠিক আছে, আজকে ধর এটা বুঝছিস না, কেন বুঝছিস না? তখনই তুই বুঝবি না যখন তোর KCL, KVL, ওহমস ল, এই বেসিক জায়গাগুলো, কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স, হ্যাঁ, এই জায়গাগুলো যখন ক্লিয়ার থাকবে না, তুই বুঝতে পারবি না। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই। তো তোকে কি করতে হবে, আগের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তোকে রেফার করতে হবে, দরকার পড়লে আরেকবার দেখতে হবে যেখানে আমি কি বলেছি, তারপরে আবার তোকে এই ক্লাসটা দেখতে হবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমি তোদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা ইউটিউবে একটা প্লেলিস্ট হিসেবে থাকবে, পরেও তুই চাইলে দেখতে পারিস। মানে এরকম হলো যে পরের সেমিস্টারে উঠে গেলি, তখনও তুই ওগুলোকে রেফার করতে পারবি। আর আরেকটা একটু রিকোয়েস্ট করবো, যদি তোদের ক্লাস ভালো লাগে, যদি ক্লাস মনে করিস যে না শিখতে পারছি কিছু, নিজের কলেজের বন্ধুদেরকে গিয়ে প্লিজ একটু রেফার কর। কারণ স্টুডেন্ট যদি বেশি হয়, দেখ তোদের কাছ থেকে তো আমি টাকা নিচ্ছি না, তোদের কাছ থেকে আমি খালি ইন্সপিরেশন নেবো। ঠিক আছে, তোরা যদি স্টুডেন্ট বেশি বেশি করে ঢোকে, তাহলে আমার মনে হবে যে না আমি কিছু একটা করতে পারছি। যদি অ্যাটেন্ডেন্স কম থাকে, তাহলে কি হয়, ইন্টারেস্ট কম হয়। ঠিক আছে, সো এভরিবডি, আমি বারবার বলছি যে এরকম কোনো ব্যাপার নেই, ইট ইস টোটালি ফ্রি ক্লাস। ক্লাসটা করবি, তারপর আমাকে ভুলে যাবি, কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তোর কাছ থেকে আমার কিচ্ছু দরকার নেই, ওই জন্য আমার কাছে পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। সো ইট ইজ অ্যাবসলিউটলি ওকে। জাস্ট আমি চাই যে যারা পড়ছে তারা যাতে একটু ভালো জায়গা থেকে পড়ে। ঠিক আছে, তারা যাতে কিছু বুঝে পড়ে। ঠিক আছে, আমি চাই না যে ডিপ্লোমার লেভেলটা এরকম একটা জায়গায় চলে যাক, কেউ কিছু জানবে না, কেউ কিছু বুঝবে না, এরকম যাতে না হয়। ঠিক আছে, এটাই আমার টার্গেট, আর কিছু টার্গেট। ঠিক আছে, তো নেক্সট আমরা কি বললাম, আমরা বললাম যে ভোল্টেজ ডিভাইডার। Now, what is voltage divider rule? Now, let us assume that there are two resistances. Okay, two resistances. Okay, resistance 1, resistance 2. এবং পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে যে তারা সিরিজে আছে। ঠিক আছে, এই কারণে সিরিজে নেই যে তারা পাশাপাশি আছে। সিরিজ কানেকশন কাকে বলে, কেন?
তাদের মধ্যে একটা কমন পয়েন্ট আছে which is not a junction. That is why these two resistances can be said to be in series. তাহলে we have assumed we have taken two resistances, that is R1 and R2, and we have combined them in series connection. Now let us see what is happening. আমি কি করেছি, তার অ্যাক্রসে একটা টোটাল একটা ব্যাটারি লাগিয়েছি। ওকে, নাও দ্য ভোল্টেজ অফ দ্য ব্যাটারি ইজ ভি। ঠিক আছে, মানে ভি বিভিন্ন রকমের হতে পারে। 10 ভোল্টের ব্যাটারি হলে ভি ইকুয়াল টু 10 হবে, 20 ভোল্টের ব্যাটারি হলে ভি ইকুয়াল টু 20 হবে। সো হোয়াট এভার বি দ্য ইএমএফ অফ দ্য ব্যাটারি, আই ডোন্ট নো, লেট আস সাপোজ দ্য টোটাল ইএমএফ অফ দ্য ব্যাটারি ইজ ভি। ওকে, তাহলে ভি যদি টোটাল ইএমএফ হয়, এবার যখনই তুই এখানে একটা ভোল্টেজ দিবি, ইট উইল কম্বাইন আ লুপ, ইট উইল ফর্ম আ লুপ, ক্লোজ লুপ। তাহলে যখনই বিভব প্রভেদ থাকে আর যখনই ক্লোজ লুপ পায়, তখনই কি ফ্লো করে সার্কিটে, তখনই ফ্লো করে আমার কারেন্ট। সো এ কারেন্ট উইল স্টার্ট ফ্লোয়িং এন্ড দ্যাট ইজ আই। ওকে, এবার এই যে কারেন্টটা ফ্লো করছে, এই কারেন্টটা ফ্লো যে করছে, সে আই এর ভ্যালু কত হবে? ফার্স্ট অফ অল আমি ভাবতে পারি যেহেতু তারা সিরিজে আছে, তাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? আর ইকুইভ্যালেন্ট কত হবে? R1 প্লাস R2। মানে ইফ ইউ ওয়ান্ট টু রিপ্লেস দ্য টোটাল বোথ দ্য রেজিস্ট্যান্সেস বাই ওয়ান সিঙ্গেল রেজিস্ট্যান্স, then you will replace it by the sum of both the resistance, because they are in series, right? তারা সিরিজে আছে, ঠিক আছে। তো আই এর ভ্যালু এখানে কত হবে? টোটাল রেজিস্ট্যান্স R1 বাই R2, R1 প্লাস R2 ভি। তাহলে আই এর ভ্যালু এখানে কত হবে? ভি বাই R1 প্লাস R2। এটা তো ক্লিয়ার আশা করি। বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞেস করবি, আমি তোর ডাউট ক্লিয়ার করে দেবো, কিন্তু চুপ করে বসে থাকবি না, লজ্জা পাবি না, ঠিক আছে? নির্লজ্জের মতন কোশ্চেন করবি, ঠিক আছে? তো আই ইজ ইকুয়াল টু ভি বাই R1 প্লাস R2। ওকে, এটা আই এর ভ্যালু। এবার দেখ, আমরা জানি যখনই কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যায়, সে একটা ভোল্টেজ ড্রপ করায়, রাইট? এবং কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তার মানে তুই দেখ, এইটা আমার বড় দাগ, এটা আমার ছোট দাগ। সো দিস সাইড ইজ দ্য হায়ার পোটেনশিয়াল এন্ড দিস সাইড ইজ দ্য লোয়ার পোটেনশিয়াল, এন্ড দ্য কারেন্ট উইল ফ্লো ফ্রম দিস ডাইরেকশন টু দ্যাট ডাইরেকশন, রাইট? কারেন্টটা এই দিক থেকে ওই দিকে ফ্লো করে। ওকে, এবার যদি কারেন্টটা এই দিক থেকে এদিকে ফ্লো করে, যখনই কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায়, সে একটা ভোল্টেজ ড্রপ করে। ওহমের সূত্র মানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে আর তার মধ্যে দিয়ে কারেন্ট যায় যদি আই, তাহলে তার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হয় ভি। আর আমরা জানি ওহমের সূত্র থেকে ভি ইকুয়াল টু আই আর, রাইট? ভেরি গুড। তাহলে ভি ইকুয়াল টু আই আর, তাহলে এই ভি ইকুয়াল টু আই আর এর কনসেপ্ট যদি আমি ধরি, তাহলে এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে, ধরে নে V1, রাইট? আর এখানেও আরেকটা ভোল্টেজ ড্রপ হবে, সে সাপোজ দিস ইজ V2। তো there will be two resistances in series. They will experience a current I, and as the current I flows through the resistance, there will be a voltage drop in both the resistances. তার মানে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েই কারেন্ট যাবে এবং দুজনের অ্যাক্রসেই আমার কি হবে? আমার ভোল্টেজ ড্রপ হবে। এবং দ্যাট ভোল্টেজ ড্রপ, R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, ধরে নিলাম ওটা V1, R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, দ্যাট ইজ V2। ওকে, তাহলে আমি এখানে কি বলতে পারি যে V1 যদি হয়, তাহলে V1 কার অ্যাক্রসে হয়েছে? R1 এর অ্যাক্রসে হয়েছে, এবং কারেন্ট কত গেছে? I গেছে। তাহলে V1 ইকুয়াল টু কত হবে? I ইন্টু R1। সিমিলারলি V2 কার অ্যাক্রসে হয়েছে? R2 এর অ্যাক্রসে হয়েছে, কারেন্ট কত গেছে? সেই I গেছে, ঠিক আছে? তাহলে I ইন্টু R। তাহলে আরেকটা জিনিস এখানে খুব লক্ষণীয়, যে যখনই দুটো রেজিস্ট্যান্স সিরিজ কানেকশনে থাকে, তখন তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, ঠিক আছে? তাহলে আমি কি বললাম? পথিক, তুই গিয়ে অন করিস না, আওয়াজ আসছে, মাইক অন করিস না, ঠিক আছে? কোশ্চেন থাকলে অন করবি, ঠিক আছে? তো V1 বোঝা গেল এটা, আর V2 হলো এটা। এবং যেটা বলছিলাম, যে যদি দুটো রেজিস্ট্যান্স সিরিজে থাকে, if both the resistances are in series, they always face the same current, তাদের মধ্যে দিয়ে একই কারেন্ট। কিন্তু উল্টোটা কিন্তু সবসময় সত্য হয় না। মানে দুটো রেজিস্ট্যান্স যদি সেম কারেন্ট পায়, তাহলে আমি বলে দেবো তারা সিরিজে আছে, সেটি হয় না। হ্যাঁ, এটি হয় যে সিরিজে থাকলে সেম কারেন্ট পাবে, কিন্তু সেম কারেন্ট পেলেই যে সিরিজে আছে, এই রিভার্স থিংটা কিন্তু হয় না, এই জিনিসটা হয় না, ঠিক আছে? সো যদি তারা সিরিজে থাকে, ইউ উইল অবজার্ভ যে তারা সেম কারেন্ট পাবে, কিন্তু এইটা দেখবি না যে তারা সেম কারেন্ট পাচ্ছে তাহলে তারা সিরিজ হয়ে যাবে। না, সিরিজের যে ডেফিনেশন আছে, যেটা শিখিয়েছি, ওটাই দেখে তোকে ডিসাইড করতে হবে যে তারা সিরিজে আছে না প্যারালালে আছে। There is only one definition which will tell you whether both the resistances are in series or they are in parallel. Okay, but if you observe that both the resistances are in series, then eventually both the resistances will always experience the same current. তারা একই কারেন্ট পাবে, ঠিক আছে?
তো V1 এর ভ্যালু বেরোলো, V2 এর ভ্যালু বেরোলো, আশা করি বুঝতে পারছি। তাহলে এবার আমি যদি বলি যে V1 বাই V2 যদি আমি করি, তাহলে কি হবে? I ইন্টু R1 by I into R2. In that case, both the I will get cancelled out. ঠিক আছে, তাহলে এখানে আমি কি পাবো? V1 by V2 will be equal to R1 by R2. রাইট? তার মানে আমি যদি এক্সাম্পল দিই তোকে, কিরকম এক্সাম্পল দিই? তার মানে যে ভোল্টেজ ড্রপ দুটো হবে, সেই ভোল্টেজ ড্রপ দুটো কিভাবে হবে? রোধের অনুপাতে হবে, ইন দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্সেস। ওকে, রোধের অনুপাতে হবে। তার মানে আমি যদি এক্সাম্পল দিই তোদের, ধর এরকম একটা এক্সাম্পল দিচ্ছি তোদের। কিরকম এক্সাম্পল? সাপোজ একটা রেজিস্ট্যান্স আছে ধরে নে 5 ওহম, ওকে, আর একটা রেজিস্ট্যান্স আছে ধরে নে 10 ওহম, ওকে। টোটাল এখানে একটা ব্যাটারি দেওয়া হয়েছে সাপোজ 15 ভোল্ট, 15 ভোল্ট, ঠিক আছে। এবং এখানে যেটা কারেন্ট যাচ্ছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট, আমি কারেন্ট বেরই করিনি। ধরে নে কারেন্ট আছে আই, ঠিক আছে। যদিও আই এর ভ্যালু আমরা দেখেই বুঝতে পারছি, আই এর ভ্যালু হবে টোটাল ভোল্টেজ 15, আর এখান দিয়ে আছে 5 প্লাস 10, সেটা তো আমি বের করতেই পারবো, মানে 1 অ্যাম্পিয়ার হবে। সেটা আমি ধর বেরই করছি না, আমি সেটা না বের করেই বুঝে যাবো। কিভাবে বুঝে যাবো যে ভোল্টেজ কত কত হবে? ফার্স্ট অফ অল দ্যাট টোটাল ভোল্টেজ ইজ 15। এখানে রেজিস্ট্যান্সের রেশিও কি, মানে R1, এটাকে যদি আমি R1 বলি, এটাকে যদি আমি R2 বলি, তাহলে R1 বাই R2 এখানে কত আছে? 5/10, দ্যাট ইজ 1/3। তাহলে R1 ইস টু R2 ইজ হোয়াট? 1:2। তাহলে যে টোটাল ভোল্টেজ আছে, সেই টোটাল ভোল্টেজটা এখানে দুটো ভাগে ভাগ হবে। টোটাল ভোল্টেজটা উইল গেট ডিভাইডেড ইন্টু 2 পার্টস, ঠিক আছে। টোটাল ভোল্টেজটা দুটো পার্টের মধ্যে ডিভাইড হবে। একটা কি, একটা যদি V1 হয়, আর এটা কি হবে? V2। এবার তাহলে V1 বাই V2 উইল বি ইকুয়াল টু কি? R1 বাই R2। দ্যাট মিনস V1 বাই V2 উইল বি ইকুয়াল টু কি? 1/2, মানে 1:2 অনুপাতে ভাগ হবে। এবার টোটাল ভোল্টেজ কত? এবার তো পরিষ্কার KVL দিয়ে বোঝা যাচ্ছে, এটা যদি V হয় তাহলে V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু কি? V, কারণ এটাই তো সোর্স ভোল্টেজ। এখান থেকেই তো ভোল্টেজ গিয়ে দুটো ভোল্টেজের ইয়ে করেছে। কি করে বুঝলাম? বাংলা KVL করো, ঠিক আছে। KVL যদি করো তাহলে তুমি বুঝে যাবে কারেন্টের ডাইরেকশন কোন দিকে আছে, এই দিকে আছে। এবার তুই যদি দেখিস আগের দিনের KVL এর ফর্মুলা যার মনে আছে, এখান থেকে এখানে এলাম, তাহলে কি লিখবো? প্লাস V, কারেন্টের দিকে মাইনাস V1, কারেন্টের দিকে মাইনাস V2, তাহলে প্লাস V মাইনাস V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2, রাইট? তাহলে V1 প্লাস V2 যদি আমার V হয়, তাহলে এই ভিটাকে আমায় কি করতে হবে? 1:2 অনুপাতে ভাগ। তাহলে V1 ইকুয়াল টু কত হবে? টোটাল ভোল্টেজ V ইন্টু আমার কি হবে? V1 যেটা 1/1 প্লাস 2, আর V2 ইকুয়াল টু কি হবে? টোটাল ভোল্টেজ V ইন্টু 2/1 প্লাস 2। কাউকে 1:2 অনুপাতে যদি ভাগ করি, এটা নিশ্চয়ই বেসিক অঙ্ক সবার জানা আছে, কাউকে যদি 1:2 অনুপাতে ভাগ করি, তাহলে একজন পায় 1/3 অংশ, আর একজন পায় 2/3 অংশ। জানিস তো এটা? তার মানে যদি কাউকে 7:8 অনুপাতে ভাগ করি, তাহলে একজন পাবে কত? একজন পাবে 7/15 অংশ, আর একজন পাবে 8/15 অংশ, ঠিক আছে। 15 ইজ বিং 7 প্লাস 8, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আশা করি বোঝা গেছে সবাই। তার মানে আমি কি করবো? আমি এরকম মুখে মুখে কি করতে পারি? আমি কিন্তু এই হিসাবগুলো করে ফেলতে পারি, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা বল, কারো কোনো ডাউট থাকলে বল, এটা নিয়ে কোনো ডাউট আছে কিনা বল। কারো কোনো ডাউট আছে কিনা? এত অবধি আমরা ক্লিয়ার কিনা? আমাই ক্লিয়ার অর নট? এত অবধি আমরা ক্লিয়ার আছি কিনা? সবাই একটু মেসেজে আমাকে বলবি যে এত অবধি বুঝতে পেরেছিস। সবাই এত অবধি বুঝতে পেরেছিস কিনা একটু মেসেজে বল। সবাই একটু রিয়াক্ট করবি, ঠিক আছে। সবাই একটু আমায় রিপ্লাই করবি, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওদিকেও কিছু তোরা বুঝতে পারছিস, ঠিক আছে। সবাই একটু আমাকে অ্যান্সার দিবি। আমি যখন তোকে জিজ্ঞেস করবো বুঝতে পারছিস, প্লিজ ডু রিপ্লাই মি, ঠিক আছে। মেসেজে আমাকে একটু রিপ্লাই করবি, ওকে ওকে। এখন আমি দেখছি সবাই রিপ্লাই করছে না, ঠিক আছে। একটু রিয়াক্টিভ হতে হবে। যদি হ্যাঁ স্যার না স্যারটুকু না লিখতে পারি, তাহলে লাইফে আর কি করবো বল? ল্যাদের তো একটা চরম সীমা পৌঁছে গেছিস তোরা। তো এখনো যারা যারা রিপ্লাই করিসনি, তারা রিপ্লাই করতে পারিস চাইলে, যে বুঝেছিস কিনা।
আমি সবাইকে বলেছি মানে সবাই করবে, ঠিক আছে? তো ওকে, এইবার দেখ, এত অব্দি যদি আমি বুঝি তাহলে আমার আহ, এটা তো হয়ে গেল ভোল্টেজ ডিভাইডার, ঠিক আছে? তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে? ভোল্টেজ ডিভাইডার রুল বলে যে whenever we'll observe whenever we have two resistances in series, that the voltage drop across both the resistances, the voltage drop across both the resistances মানে V1 আর V2 will be in ratio of the resistance. তাহলে রেজিস্ট্যান্স যদি 1:2 রেশিওতে থাকে, তারা যদি সিরিজে থাকে, মাইন্ড ইউ সিরিজে থাকতে হবে, তারা যদি সিরিজে থাকে তাহলে তাদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও হবে কত? 1:2 অনুপাতে। তাহলে টোটাল যে ভোল্টেজটা আছে সেটাকে তুমি 1:2 অনুপাতে ভাগ করে দিয়ে মুখে মুখে বলে দিতে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না। এবার নেক্সট যেটা আমাদের পড়তে হবে নাম্বার 2, সেটা কি? সেটা হলো কারেন্ট ডিভাইডার। কারেন্ট ডিভাইডার, ঠিক আছে? না, হোয়াট ইজ কারেন্ট ডিভাইডার? ঠিক আছে, এখানে আমি দুটো রেজিস্ট্যান্সকে প্যারালালে নিয়ে নিলাম, R1 R2, আর ধরে নিলাম এখান দিয়ে একটা টোটাল কারেন্ট আসছে I বলে, এবং সেটা আবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আইটা যখন আসবে তখন যেহেতু সে দুটো প্যারালাল ব্রাঞ্চ পাচ্ছে, তাহলে কিছুটা কারেন্ট এখান দিয়ে যাবে আর কিছুটা কারেন্ট এখান দিয়ে যাবে। আর যদি আমি কেসিএল জেনে থাকি তাহলে আমি কি বলবো? যে এই কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দিস টু কারেন্টস, কারণ এটা ভেঙেই তো দুটো দিকে কারেন্ট যাচ্ছে। তার মানে আমি যদি দুদিকের কারেন্টের ভ্যালু যদি আমি ধরে নিই, সাপোজ এটাকে যদি আমি I1 ধরে নিই আর এটাকে যদি আমি I2 ধরে নিই, দিস টু কারেন্টস I1 আর I2, এই যে দুটো কারেন্ট আছে, এই দুটো কারেন্ট will be equal to I, তার মানে I1 plus I2 will be equal to I according to KCL, ঠিক আছে? KCL যার জানা আছে তাদের কাছে এটা এভিডেন্ট, একদম ইজি, যেটা হবে, দিস উইল হ্যাপেন। ওকে, তাহলে এবার এবার তুই দেখ যে যদি আমি এটাকে বলি যে আমার কেসিএল হলো, এবার আমার এখানে কারেন্ট ডিভাইডার রুল কি বলছে? বলছে কারেন্ট তো ভাগ হবে। তার মানে ধর কথার কথা বলছি, আই ধরে না 10 অ্যাম্পিয়ার, ইফ ইট ইজ 10 অ্যাম্পিয়ার, ওকে? তাহলে আই যদি 10 অ্যাম্পিয়ার হয় তাহলে তুই এটা তো বুঝতে পারছিস যে আই যে 10 অ্যাম্পিয়ার টোটাল আছে সেটা তার মধ্যে কিছুটা R1 এর মধ্যে দিয়ে যাবে আর কিছুটা R2 এর মধ্যে দিয়ে যাবে, দ্যাট ইজ ভেরি এভিডেন্ট, রাইট? কিন্তু কথা হলো যে কার মধ্যে দিয়ে কত যাবে? আমরা এটা তো জানি যে দুজনের সমষ্টি 10, কিন্তু ইন্ডিভিজুয়ালি I1 I2 কত, এইটা তোকে বলে দেবে কারেন্ট ডিভাইডার। তার মানে কারেন্ট ডিভাইডার রুল এমন একটা রুল যে তোকে বলে দেয় যে দুটো প্যারালাল রেজিস্টিভ পাতে একটা টোটাল কারেন্ট কি অনুপাতে ভাগ, ঠিক আছে? এবার তুই দেখ, আমি ধরে নিচ্ছি যে এইটা এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, সাপোজ উই আর অ্যাজিউমিং এ একটা পয়েন্ট বি একটা পয়েন্ট। তাহলে এ আর বি যে দুটো পয়েন্ট আছে তাদের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে কত? ভি, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখতে হবে, R1 আর R2 প্যারালালে আছে, দে হ্যাভ টু কমন পয়েন্ট, দুটো কমন পয়েন্ট কে কে? এ আর বি, both are junctions because they have more than two branches, okay? And two common point, both are junctions, that is why they are parallel, okay? এবং এই দুটো পয়েন্টের মধ্যে একটা বিভব প্রভেদ আছে, পোটেনশিয়াল ডিফারেন্স আছে, মানে এ পয়েন্টের একটা পোটেনশিয়াল আছে, বি পয়েন্টের একটা পোটেনশিয়াল আছে। এ আর বি পয়েন্টের পোটেনশিয়ালের যে পার্থক্য সেটাকে আমি ধরে নিচ্ছি ভি। এবার কথা হলো যে এই ভিটা কত? দেখ, ওহমের সূত্র অনুসারে ভি কে আমি এখানে I1 R1 ও লিখতে পারি, আবার আমি ভি কে I2 R2 ও লিখতে পারি, বোথ আর কারেক্ট, রাইট? এবং দুজনের ভ্যালু কি হবে বল? ভি। তার মানে যখন দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকে তাদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সবসময় কি হয়? সেম। তাহলে দে হ্যাভ কমন ভোল্টেজ। তাহলে মনে রাখবি, সিরিজে যেমন দুটো রেজিস্ট্যান্স সেম কারেন্ট পায়, প্যারালালে দুটো রেজিস্ট্যান্স সেম ভোল্টেজ পায়, ওকে? সিরিজে দুটো রেজিস্ট্যান্স আলাদা ভোল্টেজ পেতে পারে কিন্তু কারেন্ট সেম পায়, প্যারালালে দুটো রেজিস্ট্যান্স আলাদা কারেন্ট পেতে পারে কিন্তু ভোল্টেজ সবসময় সেম পাবে। আন্ডারস্টুড? আশা করি বুঝতে পারছিস তোরা, ঠিক আছে? তাহলে এটা তো হলো, এত অব্দি তো বোঝা গেল, ইট ইজ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড বোঝা যাচ্ছে এত, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি
যে I1 R1 এরও যা মান I2 R2 এরও সেম মান, একই মান, কারেক্ট? তার মানে আমি এখান থেকে বলতে পারি যে I1/I2 যেটা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু R2/R1। ওকে, R2/R1। তাহলে I1/I2 will be equal to R2/R1। তার মানে যদি এক্সাম্পল দিই, if we provide example, কি এক্সাম্পল? ধর আমি এক্সাম্পল দিচ্ছি, সে সাপোজ I is 10 ampere, ওকে, R1 is suppose 2 ohm, R2 is suppose 4 ohm, ওকে। তাহলে I1/I2 কত হবে? তাহলে এখানে টোটাল কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ারটাকে আমি ভাগ করব কি অনুপাতে? যদি আমি বলি যে 2 ওহম 4 ওহম, তাহলে R2/R1 কত হবে? R2/R1 will be 4/2, that is 2/1, তাই তো? তাহলে I1/I2 will be equal to R2/R1 will be equal to 2/1, তাই তো? তাহলে I1:I2 will be equal to 2:1, ওকে। তাহলে টোটাল কারেন্ট ইজ হাউ মাচ? I1 equal to টোটাল কারেন্ট ইজ I ইন্টু কত হবে? I1 এর শেয়ার যদি আমি নিই তাহলে 2 ভাগ নেব, I2 এর শেয়ার যদি আমি নিই তাহলে আমি 1 ভাগ নেব। টোটাল আমার 3 ভাগ, তার মধ্যে 2 ভাগ পাবে I1 আর 1 ভাগ পাবে I2। তার মানে আমি কি পাবো? I ইন্টু এখানে আমি I1 বের করতে গেলে করবো 2/3, দ্যাট ইজ 10 ইন্টু 2/3, আর I2 বের করতে গেলে আমি কি করব? I ইন্টু 1/3, দ্যাট ইজ 10 ইন্টু 1/3। এবার ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে যে এটা বেরোবে 6.66 অ্যাম্পিয়ার, দিস উইল বি 6.66 অ্যাম্পিয়ার অ্যান্ড দিস উইল বি 3.33 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে আমি বুঝে গেলাম যে এখান দিয়ে আমার কারেন্ট যাচ্ছে 6.66 অ্যাম্পিয়ার, ওকে, আর এখান দিয়ে আমার যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ 3.33 অ্যাম্পিয়ার। তাহলে একটা জিনিস লক্ষণীয় বিষয়, আমরা জানি যেখানে রেজিস্ট্যান্স বেশি হয় সেখানে কারেন্ট কম হয়, রাইট? রেজিস্ট্যান্স সবসময় কারেন্টকে বাধা দেয়, ঠিক আছে? তাহলে যেখানে রেজিস্ট্যান্স বেশি হবে সেখানে কারেন্ট সবসময় কম হবে। তাহলে যদি তাই হয় আমি এখানে বলতে পারি যে আমার এখানে দেখ রেজিস্ট্যান্স কত? 2 ওহম, ওখানে কারেন্ট কত? 6.66, কিন্তু যেখানে রেজিস্ট্যান্স 4 ওহম মানে বাধা বেশি যেখানে, সেখানে আমার কারেন্ট কি? অর্ধেক, 6.66 এর অর্ধেক। মানে রেজিস্ট্যান্স যেখানে ডবল হয়ে গেছে কারেন্ট সেখানে অর্ধেক হয়ে গেছে। তাহলে হায়ার দ্য রেজিস্ট্যান্স লোয়ার উইল বি দ্য শেয়ার অফ কারেন্ট। তার মানে ওই জন্যই রেজিস্ট্যান্সের অনুপাতে নয়, রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতে কারেন্ট ভাগ। তাহলে ভোল্টেজ সিরিজ সার্কিটে ভাগ হয়, রেজিস্ট্যান্সের সঙ্গে সমানুপাতে ভাগ হয়, কারেন্ট প্যারালাল সার্কিটে ভাগ হয়, রেজিস্ট্যান্সের সাথে ব্যস্তানুপাতে ভাগ হয়, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা সবাই বুঝতে পারলি কিনা আমাকে একটু বল, ঠিক আছে? জাস্ট সবাই একটু আমার মেসেজে বল যে হ্যাঁ দাদা বুঝেছি, না বুঝিনি, হোয়াট এভার, ঠিক আছে? সবাই একটু মেসেজ করে বল আমাকে, ঠিক আছে, যে বুঝতে পেরেছি কিনা। সবাই মানে সবাই বলছি, সবাইকে বলছি, সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ডু রিপ্লাই, ডু রিয়াক্ট, তাহলে আমি বুঝতে পারবো যে আমি বোঝাতে পারছি কিনা, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলবো কি? হ্যাঁ হ্যাঁ বল। না স্যার, এটা যদি আমি এভাবে বার করি যে স্যার ম্যান কারেন্ট ইনটু সাম অফ ম্যান কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, এই ফর্মুলাটা দিয়ে যদি বার তুই করি। 1000 রকমের ফর্মুলা বানাতে পারিস, ঠিক আছে? তোকে মেইন হ্যাঁ স্যার জিনিসটা আমি বলি, বুঝিয়ে দিয়েছি। ও বাবু স্যার বার করে যাবে। আরেকবার বল, কেটে গেল কথাটা, আরেকবার বল, শুনতে পেলাম না, আরেকবার বল। হ্যাঁ স্যার, আমি বলছি কি যে আই যদি আমাদের ম্যান কারেন্ট ধরি, আই ইকুয়াল টু ম্যান কারেন্ট, আর I1 I2 ব্রাঞ্চ কারেন্ট, তাহলে ম্যান কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, এভাবে যদি আমি I1 আর I2 টা বার করি। হ্যাঁ, এবার কি বলতো, আমি কি করি, আমি না যখন কাউকে পড়াই আমি সবাইকে বলি ফর্মুলা যত কম মুখস্থ করবে তত বেটার, ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে এটা আর কি প্র্যাকটিস করেছিল তাই বললাম। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য হতেই পারে, কিন্তু আমি কি করি, যেমন আমি ইন্ডিভিজুয়ালি যতটা কম ফর্মুলা মুখস্থ করা যায় ততটা করি। এবার তাহলে তুই বলবি দাদা তাহলে আমি সলভ করবো কি করে? দাদা তোমার কাজ অনেক স্লো হয়ে যায় না, আমি অনেক বড় সার্কিট অনেক ফাস্ট সলভ করতে পারি, কারণ আমি ফর্মুলা মুখস্থ করে কাজ করি না। তোকে হ্যাঁ স্যার, না স্যার ছবির মতো এটা আমার মনে রাখতে শেখা হবে যাবে না, এটা যে কিভাবে কি এলো। তুই ফর্মুলা যদি মুখস্থ করিস তাহলে 2 বছর পরে তুই অশিক্ষিত হয়ে যাবি, কারণ 2 বছর পরে তুই ফর্মুলা ভুলে যাবি, আর ফর্মুলা ভুলে গেলে তো খেলা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত কি,
যদি হ্যাঁ একটু স্যার, টাফ কোয়েশ্চেন দিয়ে দিই তাহলে ডাইরেক্টলি সেখানে ফর্মুলা পড়ে না, ফর্মুলা সেই সব জায়গায় হ্যাঁ পড়বে যেগুলো বাচ্চা বাচ্চা কোশ্চেন। কিন্তু যদি আমি একটু ঘুরিয়ে দিয়ে দিই তখন তুই ফর্মুলা ডাইরেক্টলি ফেললে হবে না। ওই জন্য আমি তোকে বারবার এনকারেজ করবো, যে সবাইকে এনকারেজ করবো ফর্মুলা মুখস্থ না করে তাকে বলবে এই আপার রেজিস্ট্যান্সটাকে নিচের দুটো রেজিস্ট্যান্সে যোগ করে ফ্যাট করে গুণ করে দিলে ওটাকে ভাগ করে দিলে, দেখ তুই অঙ্কের ক্লাসে তো নেই, তুই অঙ্ক করতে আসিস, তুই এসছিস ইলেকট্রিক্যাল পড়তে। তাহলে তুই যদি এরকম ফর্মুলা, হ্যাঁ মুখস্থ করবি না আমি বলছি না, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে যে কেন মুখস্থ করছি, একটা ফর্মুলা হ্যাঁ কোথা স্যার, থেকে এলো, ঠিক আছে। তারপরে তুই নিজের সুবিধা মতন মুখস্থ করতে পারিস, নিজের সুবিধার মতন মনে রাখতে পারিস, সেটা কাউকে বলার দরকার নেই, সেটা তুই নিজের উপরে রাখিস। কিন্তু তোকে মেন জায়গাটা হ্যাঁ রাখতে স্যার, হবে। ওই জন্য আমি তোকে কোনো ফর্মুলা দেবো এটা না, আমি তোকে বলে দেবো কোনটাই এটা ক্লাস জানা ছিল জিনিস। না, এটা ঠিক, ওকে। তাহলে এইবার এত অবধি তো বোঝা গেল যে আমার কতটা কি হচ্ছে না হচ্ছে। এইবার আমাদের নেক্সট একটা জিনিস যেটা করতে হবে ফাইনালি, ঠিক আছে, আহ, আমি ক্লাস খুব লেন্দি করবো না। আমি যেটা ভেবেছি কি বলতো, প্রত্যেকদিন এই 1 ঘন্টার কাছাকাছি ক্লাস রাখবো, কারণ অনলাইনে 2-3 ঘন্টা পড়িয়ে দিলে লাস্টের দিকের ক্লাসগুলো লোকে নিতে পারে, ঠিক আছে। তো আমি যেটা মোটামুটি ভেবেছি যে প্রত্যেক দিনের ক্লাস 1 ঘন্টা করে রাখবো। সেখানে আমরা কি করবো, যেখানে আমরা সপ্তাহে হয়তো 2টো ক্লাস করতাম সেখানে আমরা সপ্তাহে দরকার পড়লে 4টে ক্লাস, কিন্তু ভেঙে ভেঙে করবো। তাতে কি হবে, তাতে তুই ছোট ছোট করে খেপে খেপে জিনিসগুলো পাবি, এবং খেপে খেপে পেলে আমার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, মানে একবারে অনেকটা ঢেলে দিলে প্রবলেম হবে, ঠিক আছে। তো আজকে আমি ক্লাস এত অব্দি রাখবো, ঠিক আছে। আজকে আমি যেটা যেটা করলাম খুব ভালো করে পর, আমি এই রেকর্ডিংটা একটু পরে ইউটিউবে আপলোড করে দিয়ে দেবো। আর গতকালের, মানে গতকাল না, আগের ক্লাস 1 আর ক্লাস 2, এটা ক্লাস 1 আর ক্লাস 2 এর যে কম্বাইন্ড লেখাটা, মানে আমি বোর্ডে যে ওয়ার্কটা করেছি সেটা একটা পিডিএফ ফরম্যাটে আমি ইয়েতে দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো। খালি তোদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোদের যত বন্ধু বান্ধব আছে, স্পেশালি যারা পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এরা নিয়ে যারা পড়বে, তাদের পক্ষে এই ক্লাসটা কিন্তু খুব ইয়ে হবে। দেখ আমার তো আলাদা করে অ্যাড দেওয়ার কোনো পয়সা নেই, ঠিক আছে। একটা সময় ছিল আমি প্রচুর স্টুডেন্ট পড়াতাম, ঠিক আছে, কিন্তু এখন আলাদা করে আমি কোনোদিনই অ্যাড কিছু করিনি। দেখ তোরা যদি রেকমেন্ড করিস তাহলেই ওরা ক্লাসগুলো করবে, কিন্তু তাদেরকে একটু তুই মোটিভেট করবি যাতে সবাই ঠিকঠাক করে ক্লাসগুলো করে, ঠিক আছে। গ্রুপে অনেকজন আছে, সবাই যাতে লাইভ ক্লাসগুলো করে। লাইভ ক্লাসগুলো করলে কি হবে, তো তখনকার প্রবলেম তখনই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এত অবধি থাকলো। সবার ফাইনালি বল আজকের ক্লাস সবার কেমন লেগেছে, ঠিক আছে, একটু রিপ্লাই কর। ভালো লেগেছে কেউ যদি মনে করিস বলিস খারাপ লেগেছে, সেটাও আমার কিছু, আমি কিছু মাইন্ড করবো না। যেখানে আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেখানেও বলবি যে না দাদা এরকম না হয়ে ওরকম হলে বেটার হতো, ঠিক আছে। ইনিশিয়ালি আমি কনসেপ্টগুলোকে একটু বেস থেকে বোঝাচ্ছি, কারণ আমি কেন আমি ধরে নিচ্ছি তুই কিছু জানিস না। তাহলে কি হবে যে তোর বুঝতে সুবিধা হবে, হুম। এবং এই সিরিজগুলো তোর কাছে থেকে যাবে, ঠিক আছে, মানে এই ক্লাসগুলো তোর কাছে ইউটিউবে থেকে যাবে। তুই পরেও যখন তুই সবকিছু ভুলে যাবি, যখন পরপর দেখবি, তখন তোর কনসেপ্টগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এত অবধি থাকলো, অনেক ধন্যবাদ এই ক্লাস করার জন্য। পরের দিন আশা করবো এর থেকে বেশি স্টুডেন্ট আমি দেখতে পারবো। প্লিজ টক উইথ ইউর ক্লাসমেটস অ্যান্ড সবার কাছে একটু প্লিজ বলিস যাতে আমরা আহ, পরের দিন সবাইকে পাই, ঠিক আছে। সবাইকে পেলে আমার কাছে ব্যাপারটা ইজি হবে, ঠিক আছে। সো ঠিক আছে, সবাইকে গুড নাইট। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। পরের ক্লাস কবে হবে না হবে আমরা পরের দিন আবার বলে দেবো, আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে।